ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পক্ষে সরব হয়েছেন অনেক মুসলিম নেতা। পাশাপাশি মুসলিমদের গরু না কিনে বিকল্প পশু কোরবানির আহ্বানও জানাচ্ছেন আলেম ওলামারা। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু উল্টে গেছে। তার অবস্থান এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী এক সময় নিজে 3 বাটি করে গরুর মাংস পপ পপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কুরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে সালাটাও হারাতে বসেছেন তিনি। বাগিনী মমতার আর ফায়ার ব্যান্ড নেত্রী মহুয়া নেত্রীর এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায় মোদির শ্রদ্ধা শুভেন্দু। কিন্তু কিভাবে কি এমন ঘটনা ঘটে গেল এই কয়েকদিনে জানতে হলে এই প্রতিবেদনটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। রাজনীতির ময়দানে কখন কার কপাল পড়ে আর কে কখন রাজা হয় তা আগে থেকে বলা বড় মুশকিল, কিন্তু এবার যা ঘটলো তা হার মানাবে সিনেমার গল্পকেও। সামনেই পশ্চিম বাংলার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তার এই উৎসবের আনন্দ মাটি করতে গিয়ে এক চরম নোংরা খেলার ছক কষেছিলেন শুভেন্দু অধিকারী। 1950 সালের পুরনো একটি আইনকে ধুলো ঝেড়ে বের করে আনলো তার সরকার। তারপর সেই আইনকে হাতিয়ার করে এমন এক আজব নিয়ম চাপিয়ে দেওয়া হলো যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। নিয়ম করা হলো কুরবানির জন্য বা হাটে বিক্রির জন্য কোনো সুস্থ গবাদি পশু কেনাবেচা করা যাবে না। পশু বিক্রি করতে হলে নাকি পঞ্চায়েত বা পৌরসভা থেকে সুস্থতার সার্টিফিকেট আনতে হবে। কিন্তু শয়তানের আসল রূপটা লুকিয়েছিল অন্য জায়গায়। নিয়মে বলা হলো 14 বছরের বেশি বয়সী একেবারেই অক্ষম, পঙ্গু বা রোগাটে পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। মানে ভাবুন একবার ব্যাপারটা কতটা হাস্যকর ও চতুর। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির পশু হতে হয় একদম সুস্থ, সবল আর নিখুঁত। আর এখানে নিয়ম করা হচ্ছে পঙ্গু আর রুগ্ন পশু ছাড়া কুরবানি করা যাবে না। এটা যে সরাসরি পশ্চিম বাংলার মুসলমানদের উৎসব বন্ধ করার এক গভীর চক্রান্ত তা বুঝতে আর বেশি বাকি নাই। মোদির শ্রদ্ধা ভেবেছিলেন এই নিয়ম চাপিয়ে দিলে তিনি বিরাট এক বাজিমাত করবেন। তিনি ভেবেছিলেন এই কাজ করে তিনি হিন্দু ভোটারদের মন জয় করে নেবেন আর রাতারাতি হিরো বনে যাবেন। কিন্তু কথাই বলে না, অতি চালাকের গলায় দড়ি। এখানে ঠিক তাই হলো। শুভেন্দু যা ভেবেছিলেন ঘটলো তার একদম উল্টো। পশ্চিম বাংলার মুসলমানদের জব্দ করতে গিয়ে তিনি এমন এক বোমা ফাটালেন যার টুকরো গিয়ে পড়লো খোদ হিন্দু খামারিদের গায়ে। কারণ এই রাজ্যে যারা সারা বছর ধরে মাথার গাম পায়ে ফেলে পশু পালন করেন তাদের বেশিরভাগই হিন্দু। গ্রামের পর গ্রাম জুড়ে এই হিন্দু খামারিরা সারা বছর আশায় বুক বেঁধে থাকেন যে উৎসবের সময় হাটে গরু বিক্রি করে তারা সারা বছরের ধার দেনা শোধ করবেন, ছেলে মেয়েদের নতুন জামা কিনে দিবেন। কিন্তু শুভেন্দুর এই নতুন নিয়মের পেরুয়ায় পড়ে সেই হিন্দু খামারিরা আজ রাস্তায় বসতে চলেছে। সুস্থ পশু বিক্রি করতে না পারায় হাটে হাটে এখন হিন্দু ব্যবসায়ীদের চরম কান্না। গরু বিক্রি নেই, পকেটে টাকা নেই, মহাজনের ঋণ কিভাবে শোধ করবে সেই চিন্তার তাদের রাতের ঘুম উড়ে গেছে। যে শুভেন্দুকে তারা ভরসা করেছিলেন সেই শুভেন্দুই আজ তাদের পিঠে লাথি মেরেছে। এই চরম বোকামির কারণে গ্রামের অর্থনীতি এখন পুরোপুরি খাদের কিনারায়। মোদির সর্দার এই বোকামির জন্য এখন পেরুয়া শিবির নেতারাও মুখ লোকাতে জায়গা পাচ্ছেন না। হিন্দু খামারিদের এই চোখের জল শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারে এক বিশাল প্রকৌশলী জ্বর ডেকে এনেছে। হঠাৎ করে এমন একটি আলোচনার সামনে এসেছে যেটাকে শুধু ধর্মীয় বিতর্ক বলেই পাশ কাটানো যাচ্ছে না। ভারতে ঈদুল আজহা ঘিরে কোরবানির অধিকার প্রশাসনিক কড়াকড়ি, আবার বিশ্বের সম্ভাব্য প্রতিক্রিয়া, এই 3 বিষয় এখন একসাথে আলোচনায় উঠে এসেছে। কিন্তু এখানে প্রথমে একটা কথা পরিষ্কার করা দরকার। সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে আরব বিশ্বে একাধিক শক্তিশালী দেশ নাকি দিল্লিকে কড়া বার্তা দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সরকারি নথি, যৌথ বিবৃতি বা আনুষ্ঠানিক কূটনৈতিক নিশ্চিতকরণ প্রকাশে আসেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আনুষ্ঠানিক প্রমাণ নাই থাকে তাহলে এই আলোচনা এত বড় হয়ে উঠলো কেন? আর এখানেই শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। ভারতের ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরই কোরবানি পশু পরিবহন, জবাই, বাজার নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। কিছু রাজ্যে প্রশাসনে কড়াকড়ি বাড়ে, কিছু এলাকায় পশু পরিবহনে বাধা, কাগজপত্র যাচাই বা স্থানীয় স্তরের উত্তেজনা খবরও সামনে আসে। এই বছরে
একই ধরনের আশঙ্কা ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এমন গুঞ্জন ছড়িয়েছে যে মুসলিম ধর্মীয় অধিকার সীমিত করার চেষ্টা হলে মধ্যপ্রাচ্যের কিছু দেশে নীরব থাকবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে বড় প্রশ্ন কেবল ধর্মীয় স্বাধীনতা নয়, প্রশ্ন হলো ভারতের অভ্যন্তরীণ সামাজিক উত্তেজনা কি আন্তর্জাতিক কূটনীতির ইস্যুতে পরিণত হতে পারে। কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। সবচেয়ে আগে যেটা জানা দরকার তা হলো ভারতের কোরবানি সংক্রান্ত আইন এককভাবে কেন্দ্রীয় সরকারের হাতে নেই। এটি মূলত রাজ্যভিত্তিক আইন, স্থানীয় প্রশাসন, পশু সম্পদ বিধি এবং আদালতের নির্দেশনা এই চারটির উপর নির্ভর করে। অর্থাৎ দিল্লি একাই সব বন্ধ করে দেবে, এই বক্তব্য বাস্তব আইনি কাঠামোর সঙ্গে পুরোপুরি মেলে না। আবার আরব বিশ্ব সরাসরি ভারতকে আলটিমেটাম দিচ্ছে, এটাও এই মুহূর্তে প্রমাণিত নয়। তাহলে কেন দিল্লি সতর্ক? কারণ গুঞ্জনটি সত্য হোক বা না হোক, যে জায়গা থেকে এই চাপের ধারণা তৈরি হয়েছে সেটা বাস্তব। সেটা হলো ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, প্রবাসী আয় এবং পশ্চিম এশিয়ার সঙ্গে সম্পর্ক। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভারতের জন্য মধ্যপ্রাচ্য শুধু একটি কূটনৈতিক অঞ্চল নয়, এটি অর্থনীতির বহু স্তরের সঙ্গে সরাসরি যুক্ত। প্রথমত জ্বালানি নির্ভরতা। ভারত তার অপরিশোধিত তেলের বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এই অঞ্চল ভারতের জ্বালানি নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত প্রবাসী ভারতীয় শ্রম বাজার। উপসাগরের দেশগুলোতে লক্ষ লক্ষ নয় কোটি সংখ্যক ভারতীয় কাজ করেন। নির্মাণ সেবা খাত, স্বাস্থ্য, প্রযুক্তি, খুচরা ব্যবসা, তেল, গ্যাস, নানা সেক্টর। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ভারতের অর্থনীতিতে বড় অবদান রাখে। তৃতীয়ত বাণিজ্য ও বিনিয়োগ। ইউএই এবং ভারতের মধ্যে বিস্তৃত বাণিজ্যিক সম্পর্ক আছে। সৌদি আরবও কৌশলগত বিনিয়োগে অংশীদার। কাতারের সঙ্গে এলএনজি বা জ্বালানি সম্পর্ক গুরুত্বপূর্ণ। এখন আপনি নিজেই ভাবুন, এমন অবস্থায় ধর্মীয় ইস্যুতে যদি বড় কোনো কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়, দিল্লি কি সেটা উপেক্ষা করতে পারে? আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি দিল্লি আগেই ঝুঁকি বুঝে নীরব কৌশলে যাচ্ছে? সবচেয়ে আলোচিত উদাহরণ হচ্ছে 2022 সালের ঘটনা। ভারতের একজন রাজনৈতিক মুখপাত্রের মন্তব্যকে কেন্দ্র করে উপসাগরীয় কয়েকটি দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছু দেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়, ভারতকেও দ্রুত কূটনৈতিকভাবে ক্ষয়ক্ষতি সামাল দিতে হয়। দলের ভেতরেও ব্যবস্থা নিতে হয়েছিল। এই উদাহরণটি গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি দেখিয়েছে দিল্লি খুব ভালো করে জানেন ধর্মীয় ইস্যু একমাত্র শুধু দেশের ভেতরেই বিতর্ক থাকে না, তা আন্তর্জাতিক সুনাম, বাণিজ্য, নিয়োগ, এমনকি প্রবাসী নিরাপত্তার প্রশ্নেও গড়াতে পারে। অর্থাৎ আজ যদি ঈদুল আজহা ও কোরবানি ইস্যুতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়, তাহলে গালফ অঞ্চলের জনমত তা পুরোপুরি উপেক্ষা করবে এমনটা ভাবার সুযোগ কম। আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনায় একটা কথা খুব পরিষ্কার, আরব বিশ্ব যদি প্রকাশ্যে কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাও দেয়, তবুও কূটনৈতিক ঠান্ডা সম্পর্কে অর্থনীতির প্রভাব তৈরি হতে পারে। কিভাবে? জ্বালানি দামের কষাকষি ভারতের অবস্থান দুর্বল হতে পারে। কিভাবে? জ্বালানি দামের দর কষাকষিতে ভারতের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। বিনিয়োগ সিদ্ধান্ত ধীর গতিতে আসতে পারে। শ্রমনীতি কঠোর হলে ভারতীয় প্রবাসীরা চাপের মুখে পড়তে পারে। বাণিজ্য আনুষ্ঠানিক স্বস্তি তৈরি হতে পারে। আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হলে বহুপাক্ষিক ফোরামে ভারতের কণ্ঠস্বরও দুর্বল হতে পারে। এখন একটা বিষয় মনে রাখতে হবে, সৌদি আরব, ইউএই সাধারণত বড় কূটনৈতিক সংকেত খুব হিসেব করে দেয়। তারা হুট করে প্রকাশ্যে সংঘাতের পথে যায় না। কিন্তু তারা যদি বুঝে যে মুসলিম বিশ্বের জনমত উত্তপ্ত হচ্ছে, তখন তারা সম্পূর্ণ নীরব থাকে না। অর্থাৎ দিল্লির সামনে আসল সমীকরণটা হলো দেশের ভেতরের রাজনৈতিক বার্তা বনাম দেশের বাইরের অর্থনৈতিক প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছে। এখানে অতিরঞ্জিত না করে বাস্তবতা বোঝা জরুরি। মধ্যপ্রাচ্যে আজ আর কেবল আবেগ দিয়ে রাজনীতি চলে না। অর্থাৎ আবেগ থাকবে, ধর্মীয় প্রতিক্রিয়াও থাকবে, কিন্তু সিদ্ধান্ত আসবে কৌশলগত হিসাব কষে। তাই এক ডজন আরব রাষ্ট্র একযোগে ভারতের বিরুদ্ধে নেমে পড়েছে। এ ধরনের বক্তব্য সাবধানে দেখা উচিত। তবে এটাও সত্য, যদি কোনো ধর্মীয় ইস্যু মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তোলে, তাহলে ওআইসি, প্রভাবশালী আলেম নেটওয়ার্ক, আরব মিডিয়া এবং জনমত চাপ একসঙ্গে কাজ করতে পারে। আর এখানে ভারতের জন্য সংকট, কারণ আজকের বিশ্বে অনেক সময় সরকারিভাবে যা বলা হয় না, সোশ্যাল মিডিয়া, আঞ্চলিক মিডিয়া, ব্যবসায়িক সিগন্যাল এবং কূটনৈতিক নীরবতা, এগুলো অনেক বার্তা দেয়। অর্থাৎ নথি না থাকলেও চাপ বাস্তব হতে পারে। সেটা হতে পারে নরম, পরোক্ষ, কিন্তু কার্যকর। এই পুরো বিতর্কের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? শুধু রাজনৈতিক দল নয়, সবচেয়ে বেশি চাপে পড়ে সাধারণ মানুষ। ভারতের মুসলিমদের জন্য এটি ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন।
কোরবানি নিয়ে অনিশ্চয়তা মানে শুধু একটি ধর্মীয় আচরণ নয়, এটি ভয়ের পরিবেশ, প্রশাসনিক হয়রানি এবং সামাজিক উত্তেজনার আশঙ্কা। অপরদিকে অর্থনৈতিক দিকও রয়েছে। পশুর হাট, পরিবহন, খাদ্য সরবরাহ, চামড়া কসাইখানা, ছোট ব্যবসা, এসবের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। এখানে ধর্মীয় বিভাজনের বাইরে অর্থনীতির বাস্তবতা কাজ করে। যদি কোনো এলাকায় অতিরিক্ত কড়াকড়ি হয়, ক্ষতি হয় শুধু একটি সম্প্রদায় না, ক্ষতি হয় পুরো স্থানীয় অর্থনীতির। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? ধর্মীয় অধিকার নাকি অর্থনৈতিক বাস্তবতা, কোন দিকটা বেশি গুরুত্ব পেত? অনেকেই প্রশ্ন করছেন, যদি চাপের গুঞ্জন এতটাই শক্তিশালী হয় তাহলে ভারত সরকার প্রকাশ্যে এসে পরিষ্কার বক্তব্য দিচ্ছে না কেন? আগামী কয়েকদিনে কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে। প্রথমত, রাজ্য প্রশাসনের কোরবানিকে ঘিরে দিয়ে কি নির্দেশনা দেয় সেটা কতটা বাস্তবসম্মত, কতটা আইনসম্মত আর কতটা বৈষম্যহীন তা দেখার বিষয়। দ্বিতীয়ত, কোনো বড় আইন শৃঙ্খলা ঘটনা ঘটেনি, কারণ একটি ভিডিও, একটি স্থানীয় সংঘর্ষ বা একটি উস্কানিমূলক বক্তব্য মুহূর্তে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তৃতীয়ত, গালফ অঞ্চলের সরকারি ভাষ্য বা পরোক্ষ সিগন্যাল আসে কিনা। সব চাপ লিখিত চিঠিতে আসে না, কখনো কখনো নীরবতা দিয়ে, কখনো আসে মিডিয়ার লাইন দিয়ে, কখনো আসে কূটনৈতিক ভঙ্গি দিয়ে। চতুর্থত, ভারতের ভেতরের রাজনৈতিক দলগুলো এই ইস্যু কিভাবে ব্যবহার করে। যদি কেউ এটাকে ভোট ব্যাংকের হাতিয়ার বানায় তাহলে পরিস্থিতি আরো অস্থির হতে পারে। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে এর প্রভাব শুধু একটি ধর্মীয় উৎসবকে সীমাবদ্ধ রাখবে না, এটি অর্থনৈতিক, কূটনৈতিক, সামাজিক স্থিতি সবকিছুতেই চাপ পড়তে পারে। এখন এক নজর রাখতে হবে 5টি জায়গায়: সরকারের নির্দেশনা, কেন্দ্র ও রাজ্য কি বলছে, আদালত অবস্থান, কোন আইনি চ্যালেঞ্জ উঠছে কিনা, গলফ মিডিয়া ভাষা, তারা ইস্যুটিকে কতটা গুরুত্ব দিচ্ছে, প্রবাসী ভারতীয়দের পরিবেশ, কোনো উদ্বেগ বা সতর্কতা দেখা যাচ্ছে কিনা, দেশীয় রাজনীতির সুর, বিষয়টি শান্ত করা হচ্ছে নাকি আরো উস্কে দেওয়া হচ্ছে। এখন পুরো নজর সেদিকেই। ঈদুল আজহাকে ঘিরে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি কি শান্ত থাকবে নাকি এটি আরো বড় কূটনৈতিক আলাপচারিতার রূপ নেবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দিল্লি কি আগে থেকেই ক্ষয়ক্ষতি ঠেকাতে নীরব সমন্বয়ের পথ নিয়েছে নাকি এই গুঞ্জনের পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক হিসাব? এই বিষয়টি পরিষ্কার। আজকের পৃথিবীতে ধর্মীয় ইস্যু, অর্থনীতি, কূটনৈতিক এবং জনমত, এগুলো আর আলাদা কোনো ট্র্যাক নয়। একটি চাপ খুব দ্রুত অন্যটিকে প্রভাবিত করে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আরব বিশ্বের চাপের গুঞ্জন, এটা কি বাস্তব কূটনৈতিক সংকেত নাকি বাড়িয়ে বলার রাজনৈতিক ব্যাখ্যা? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চোদ্দ বছর পরে গোমাতাকে খাওয়াবে, তাহলে এই 14 বছরের জন্য কিছু তো তোমাদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক। একদিকে গরু জবাই ও গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছে নতুন নির্বাচিত বিজেপি সরকার, আর ঠিক সেই সময়েই সামনে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু ভিডিও, যেখানে শুভেন্দুকে বাটি বাটি গরুর মাংস খেতে দেখা যাচ্ছে। কুরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু জবাই ও গরুর মাংসের ক্রয় বিক্রয়ে নতুন বিধিনিষেধ নিয়ে আগে থেকেই উদ্বেগে ছিলেন মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ। আর সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পোস্ট করে অনেকে দাবি করেছেন অতীতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে ও দাওয়াতে গিয়ে গরুর মাংস খেতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। অনেকের অভিযোগ, এখন হিন্দু ভোটের রাজনীতিতে গরুকে ইস্যু বানিয়ে কঠোর অবস্থান নিলেও অতীতে তার অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেগুলো আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সব জায়গাতেই এখন এই ভিডিও ঘিরে চলছে তুমুল আলোচনা, সমালোচনা। এদিকে নতুন বিজেপি সরকারের গরু ইস্যুতে কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে গরুর বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক চাপ এবং ক্রেতাদের আতঙ্ক সব মিলিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা। কুরবানির মৌসুম সামনে থাকলেও অনেক বাজারেই নেই আগের মতো বেচাকেনা কিংবা স্বাভাবিক পরিবেশ। তাই তো অনেকটা হাহাকার করছেন অনেক হিন্দু গরু খামারি ও ব্যবসায়ীরাও।
গরু মদিকে কিনতে হবে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। মদিকে করলে মধুকে গরু কিনতে হবে, মদিকে। ভাইরাল ভিডিও, গরু রাজনীতি, কুরবানির আগে বাড়তে থাকা উত্তেজনা এবং ধর্মীয় সংবেদনশীলতা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি এখন নতুন মোড় নিয়েছে। একদিকে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে সাধারণ গরু ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠেছে, গরুকে ঘিরে এই রাজনীতি কি শুধুই ভোটের হিসাব, নাকি এর প্রভাব আরও গভীরভাবে পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গের সামাজিক ও সাম্প্রদায়িক